হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস নবম দশম শ্রেণীর অথবা যারা এসএসসি পরীক্ষা দাও তাদের হচ্ছে বিজ্ঞানের অর্থাৎ সাধারণ বিজ্ঞানের কমার্স বা আর্টসের। তো এই সাধারণ বিজ্ঞানের তৃতীয় অধ্যায়টা এটা হচ্ছে হৃদযন্ত্রের যত কথা, এটা খুব সুন্দরভাবে একেবারে বুঝে যেন তোমাদের আর এটাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা হচ্ছে একেবারে এখান থেকে শুরু করব। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের 57, 58, তারপর হচ্ছে 59, তারপর হচ্ছে একেবারে একদম কত পৃষ্ঠা পর্যন্ত, একদম দাঁড়াও দেখাচ্ছি আমি তোমাদেরকে। ওকে, এই যে 64 পৃষ্ঠা মেবি, রক্তের সাধারণ 64 পৃষ্ঠা পড়বো। তারপর হচ্ছে যে রক্তের গ্রুপ পর্যন্ত অর্থাৎ 3.2, অর্থাৎ আমরা হচ্ছে এই যে 66 পৃষ্ঠার এই যে 3.2 অর্থাৎ রক্তের যে গ্রুপ এখান পর্যন্ত একেবারে সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে পড়ব। তো যেহেতু আমরা প্রত্যেকটা, এটা আমাদের পার্ট 1 এই বিজ্ঞানের, তো এভাবে পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড দিব। যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। এটা হচ্ছে কি তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। তো এখানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে একটু পড়তে হবে। সেটা হচ্ছে কি, মানুষ এবং উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে যেসব তন্ত্র আছে তার মধ্যে রক্ত সংবহন তন্ত্র কিন্তু উল্লেখযোগ্য, অর্থাৎ যেই জিনিসগুলো দিয়ে রক্ত সারা শরীরে আদান প্রদান করা হয় সেটাই হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। কেমন? কারণ এই তন্ত্রের মাধ্যমে দেহের যাবতীয় বিপাকীয় রসদ সারা শরীরে পরিবহন হয়। রক্ত সংবহন তন্ত্র গঠিত হচ্ছে রক্ত, হৃৎপিণ্ড এবং রক্তকণিকা এবং রক্তনালী নিয়ে। তাহলে আমাদেরকে বুঝতে হবে রক্ত সংবহন তন্ত্র মূলত কী কী? রক্ত, হৃৎপিণ্ড আর রক্তনালিকা, বা যেটাকে আমরা বলি কি রক্তবাহিকা বা নর্মালি আমরা রগ বলে থাকি সেটা। তো হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি দিয়ে তৈরি ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠ বিশিষ্ট পাম্পের মতো একটি অঙ্গ। প্রশ্ন আসতে পারে হৃৎপিণ্ড কী, তখন এটা দিতে পারো হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি, মানে হৃৎপেশি ওই মাংসটা মূলত অন্যরকম একটা মাংস। তো হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি দিয়ে গঠিত একটা কি তৈরি ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো একটা কি অঙ্গ। তো এই হৃৎপিণ্ড আসলে কিভাবে কাজ করে, এটা হচ্ছে একবার সংকুচিত হয়, মানে এটা একেবারে ছোট হয়ে যায়, আবার প্রসারিত হয়, আবার বড় হয়। তো এর সংকোচন এবং প্রসারণের ফলে সারা দেহে রক্ত সরবরাহিত হয়, অর্থাৎ সারা দেহে রক্ত ছড়িয়ে যায়, আবার রক্ত পাম্পের মধ্যে আসে, আবার রক্ত পাম্প থেকে মানে হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়। এভাবেই আমাদের দেহে মূলত রক্ত চলাচল করে। তো আকার, আকৃতি এবং কাজের ভিত্তিতে রক্তনালিকাকে মূলত 3 রকম, একটা হচ্ছে ধমনী, আর একটা হচ্ছে শিরা, আর একটা হচ্ছে কৌশিক জালিকা। তো ধমনী দিয়ে মূলত হচ্ছে রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে পুরো শরীরে ছড়িয়ে যায়, আবার পুরো শরীর থেকে শিরার মাধ্যমে আবার হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করে। তাই হৃৎপিণ্ডের মধ্যে মূলত দুইটা জিনিস আছে, একটা হচ্ছে শিরা আছে, ধমনী আছে। তো শিরা দিয়ে হচ্ছে পুরো শরীর থেকে রক্ত প্রবেশ করে হৃৎপিণ্ডেতে, আবার হৃৎপিণ্ড থেকে তখন বাইর হয়ে যায়, তখন সেটা আবার কি ধমনী দিয়ে বের হয়ে যায়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর হচ্ছে রক্তকে আর হচ্ছে কৌশিক জালিকা মূলত হচ্ছে এই যে ধমনী এবং শিরা, এইগুলোর মাঝে মাঝে কিছু ছোট নেটের মতো মানে জালের মতো আছে, এগুলোর সংযোগস্থল। তো এটাকে বলা হয় কৌশিক জালিকা, এগুলো চিকন চিকন নেটের মতো থাকে। তো রক্তকে রক্তবাহিকার ভিতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড মানব ও অন্যান্য সকল প্রাণীকে পাম্পের মতো কাজ করে, এটা আমরা জানি। ধমনী দিয়ে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আমি কিন্তু অবশ্যই এটা তোমাদেরকে আবারও বলতেছি, এই লাইনটা তোমাদেরকে কাজে লাগবে। সেটা হচ্ছে কি, ধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে বাহিত হয় আর কি। তাইলে আমাদের শরীরে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি বাইরে থেকে, এই অক্সিজেনটা ফুসফুসে যাইয়া হৃৎপিণ্ডতে থেকে হচ্ছে কি করে, এই রক্তের সাথে মিশ্রিত হয়ে হৃৎপিণ্ড থেকে এটা পুরো শরীরে কি হয়, চলে যায়। তাহলে ধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়, আর সারা শরীর থেকে আবার আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি, সেই কার্বন ডাইঅক্সাইডটা কীভাবে হৃৎপিণ্ডে আসে, সাধারণত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে আবার শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে। তাইলে হৃৎপিণ্ড থেকে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা শরীরে যায়, রক্ত এই অক্সিজেনগুলো শরীরের কোষগুলো গ্রহণ করে নেয়, আবার কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার কোথায় চলে আসে, আবার হৃৎপিণ্ডে চলে আসে, কিসের মাধ্যমে, শিরার মাধ্যমে। ওকে,
আর ধমনী ও শিরার সংযোগস্থলে জালিকার মতো আর কি নেটের মতো বিন্যস্ত হয়ে কৈশিক জালিকা গঠন করে। ঠিক আছে, তাহলে কৈশিক জালিকা কি ধমনী ও শিরার সংযোগস্থলে জালিকা আকারে বিন্যস্ত যে অংশগুলো আছে সেগুলোই হচ্ছে কৈশিক জালিকা। ঠিক আছে, এরপর আমরা এই অধ্যায়ে আরও কিছু শিখতে পারবো। তো আমি সরাসরি হচ্ছে অনেক কিছু আছে, আমি হচ্ছে এই পৃষ্ঠায় চলে যাই, এই যে 59 পৃষ্ঠা। ওকে, এটা হচ্ছে রক্ত বা ব্লাড। তো এটা 3.1, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। একটু হয়তো বা বড় হতে পারে ক্লাস, কিন্তু এটা দেখলে তোমাদের আর এই বিষয়ে তেমন কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, ওকে। তো প্রাণীদেহে রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। একদম এই লাইনটা ফুল মুখস্থ রাখতে হবে আমাদেরকে। কেন এই লাইন হচ্ছে হুবহু পরীক্ষা আসতে পারে যে রক্ত কী, তখন হুবহু এই লাইনটা দিতে হবে। প্রাণীদেহে রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। যদি টিক চিহ্ন আসে রক্ত আসলে কেমন সেটা অবশ্যই কি ক্ষারধর্মী। ঠিক আছে, অ্যাসিড না কিন্তু। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। তাহলে একজন, এটাও এমসিকিউ আসবে, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতটুকু রক্ত থাকে? 5 থেকে 6 লিটার, যেটি হচ্ছে ওই মানুষের ওজনের কত পার্সেন্ট? 8%। তার টোটাল ওজনের 8%ই হচ্ছে তার রক্ত। মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের রক্ত কি লাল রঙের? রক্তে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল হয়। এটাও আসতে পারে, রক্তের রং লাল হয় কেন? কারণ রক্তের মধ্যে হিমোগ্লোবিন আছে, আর এই হিমোগ্লোবিনের রং কেমন? লাল। আর এই হিমোগ্লোবিনটা কি দিয়ে গঠিত? এটা হচ্ছে লৌহ দিয়ে গঠিত। লৌহ কেমন? এটা একটা রাসায়নিক পদার্থ। এই লৌহ দিয়ে হচ্ছে রক্ত হিমোগ্লোবিনটা গঠিত, আর এই হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল দেখায়। এরপর বলা আছে, দেখো, হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে। তাইলে হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি করে? অক্সিহিমোগ্লোবিন গঠন করে, অক্সিজেন পরিবহন করে। তো যারা তোমরা এই লাইনেও মুখস্থ রাখবা, অক্সিহিমোগ্লোবিন মূলত সেখানে কি কি আছে? অক্সিজেন এবং হিমোগ্লোবিন আছে। কেমন? এই দুইটা মিলে অক্সিহিমোগ্লোবিন গঠন করে, যা রক্ত কী করে? বহন করে। কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে, মনে করবা যে এটা মনে রাখো যে কিছু কার্বন ডাইঅক্সাইড কী করে? এই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়, মানে ফুসফুসে যায়। তবে কার্বন ডাইঅক্সাইডের সিংহভাগ, মানে কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগই বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়, এবং ওই যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা ফুসফুসে আসে সেটার অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি বাইকার্বনেট আয়ন দ্বারা হচ্ছে কি করে? ফুসফুসে মানে ফুসফুসের ভিতরেই সঞ্চারিত হয়। এই লাইনগুলো খুবই তোমাদের ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। যারা সায়েন্সে আসলেও তাদের জন্য একটু বুঝতে সহজ হবে, তোমাদের জন্য হয়তো একটু কষ্ট হবে, তারপরে এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে রক্তের উপাদান এবং এদের কাজ। এখান থেকে অনেক এমসিকিউ আসবে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা। রক্তের উপাদানগুলো হলো রক্তরস বা প্লাজমা। ঠিক আছে, এই দুইটা একই জিনিস, প্লাজমাও বলা হয়, আবার বাংলায় রক্তরসও বলা হয়। তো রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে কি রক্তকোষ। এই দুইটা জিনিস হচ্ছে রক্তের মধ্যে থাকে, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে কি রক্তকোষ। ঠিক আছে, তো সমগ্র রক্তের 55 ভাগ হচ্ছে রক্তরস। তাইলে আমাদের বুঝতে হবে রক্তের মধ্যে রক্তরসটাই হচ্ছে বেশি। 55 ভাগ হচ্ছে রক্তরস, আর মাত্র 45 ভাগ হচ্ছে রক্তকোষ। মানে মেইন রক্ত হচ্ছে 45, অর্ধেকের থেকে একটু কম, আর অর্ধেকের থেকে 55 ভাগ হচ্ছে কি 100 ভাগের মধ্যে, সেটা হচ্ছে রক্তরস। রক্তরসকে আলাদা করলে এটি হালকা হলুদ বর্ণের দেখায়। ওই যে অনেকে কিন্তু ওই যে করোনার সময় রক্ত না দিয়ে প্লাজমা দিত। ঠিক আছে, এই যে দেখো, তাহলে এটা হচ্ছে একটা রগ। কেমন? আমরা রক্ত চিনি সবাই, মানে রগ হচ্ছে যেটা দিয়ে হচ্ছে রক্ত পরিবহন করে, এই যে এটা। তো এটা হচ্ছে এখানে কেটে দেখাচ্ছে তোমাদেরকে একেবারে সুন্দর করে, যাতে তোমরা বুঝতে পারো। তো কাটার পর এই যে এগুলো কিন্তু রক্ত, দেখো এগুলো কিন্তু পুরোটাই কি রক্ত। তো এটা হচ্ছে মূলত এই যে রক্তের কণিকা আছে, দেখো এখানে হচ্ছে এই যে ছোট ছোট এগুলো কণিকা, এটা কণিকা, এটা কণিকা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে রক্ত কণিকা। আর এই যে সাদা সাদা যেটা আছে, এই যে এগুলো হচ্ছে কি হালকা হলুদ বর্ণের, এটা হচ্ছে প্লাজমা। কেমন? এটা কি প্লাজমা। আর হচ্ছে এই যে এইটাও একটা রক্তের কণিকা, এটা হচ্ছে অনুচক্রিকা, আর এই হলুদগুলো হচ্ছে প্লাজমা। ওকে, তো আমরা আসলে আমাদের পড়াটা পড়ি। তাহলে রক্তরস আলাদা করলে, যে রক্তরসকে আলাদা করলে এটি হালকা হলুদ বর্ণের দেখায়, এবং রক্তকোষগুলো এই রক্তরসেই ভাসমান থাকে। মানে মনে করবা যে একটা সাগরের মধ্যে যেরকম নৌকাগুলো বেসে থাকে না, এই কণিকাগুলো হচ্ছে রক্তের মেইন যে রক্তটা, কণিকাগুলো সেগুলো হচ্ছে এই রক্তরসের মধ্যে এরকম বেসে থাকে। কিন্তু ওই যে হিমোগ্লোবিনের কারণে এই সব কিছুকে আমরা লাল দেখি। ঠিক আছে, ওকে।
আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের এই চিত্রটা থেকে পড়তে হবে আসলে কি কি জিনিস মনে রাখতে হবে। এটা হচ্ছে অনুচক্রিকা, এই যে অনুচক্রিকা লেখাই আছে। আর এই যে এগুলো আছে এই যে ইয়ার মতো পাম্পের এই যে দেখছো এটা হচ্ছে রক্তের আরেকটা কণিকা, এটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা। আরেকটা আছে এই যে সেটা শ্বেত রক্তকণিকা, ঠিক আছে, এটা কি শ্বেত রক্তকণিকা। ওকে, দেখো এটা হচ্ছে কি শ্বেত রক্তকণিকা। তো এই মূলত হচ্ছে এই তিনটেই হচ্ছে রক্তের উপাদান। আর হচ্ছে এই যে হলুদ যেগুলো আছে এই যে পানির মতো, সেটা হচ্ছে কি রক্তর রস, এই যে রক্তর রস, ঠিক আছে। তো তোমরা এই আশা করি এই পিকচারটা বুঝছো, এটা কিন্তু পরিসৃজনশীল এখান থেকেও চলে আসতে পারে, এই পিকচারটা দিয়েই সৃজনশীল চলে আসতে পারে। ওকে, আমরা এবার হচ্ছে রক্তর প্লাজমা যেটা বা রক্তর রসটা শিখি 3.1.1। ওকে, তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, ক্লাসটা বড় হতে পারে কিন্তু এই ক্লাসটা দেখলেই তোমাদের এই চ্যাপ্টারের মোটামুটি যতটুকু পড়াবো ততটুকু শেষ, এরপর বাসায় নিজে নিজে পড়লেই পারবা। তো রক্তের তরল অংশকে কি বলে? প্লাজমা বলে, মানে রক্তরস। রক্তরসের প্রায় 90% হচ্ছে পানি, মানে রক্তরসের বেশিরভাগই হচ্ছে কি পানি। বাকি যে 10% আছে এটা হচ্ছে দ্রবীভূত অবস্থায় থাকে বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ, ঠিক আছে। তাহলে রক্তরসের 90% হচ্ছে কি পানি। অজৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের আয়ন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এই জাতীয় হচ্ছে গ্যাসীয় পদার্থ। তো এই যে N2 মানে নাইট্রোজেন, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, O2 মানে হচ্ছে অক্সিজেন। জৈব পদার্থগুলো হলো, এরপর হচ্ছে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অজৈব, কেমন আয়ন আর কি, খনিজ আয়ন। আর কিছু জৈব পদার্থ আছে যেগুলো এই রক্তরসের মধ্যে থাকে। এক নম্বরে হচ্ছে খাদ্য সার। কি খাদ্য সারের মধ্যে আবার কি কি আছে দেখো। ওকে, খাদ্য সারের মধ্যে আছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন। তারপর রেশন পদার্থের মধ্যে আবার কি কি আছে দেখো, সেটা হচ্ছে ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড, অ্যামিনো, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন। এই ক্রিয়েটিনিনটা মনে রাখবা, এটা হচ্ছে রেশন পদার্থ, ঠিক আছে, ইত্যাদি। তারপর আবার হচ্ছে দেখো প্রোটিন কি কি আছে, এটা হচ্ছে প্রাইবিনোজেন, তারপর হচ্ছে গ্লোবিউলিন, তারপর হচ্ছে অ্যালবুমিন, আরেকটা হচ্ছে কি প্রোথমিন। এগুলো তোমরা একটু পড়ে নিবা। তারপর হচ্ছে এই যে এই প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, মানে রক্তকে যেটা হচ্ছে বিভিন্ন রোগ প্রতিরোধ করে আর কি, মানে রোগ থেকে প্রতিরোধ করে, সেটা হচ্ছে কি অ্যান্টিটক্সিন, এটা মনে রাখবা। আরেকটা হচ্ছে কি অ্যাগ্লুটিনিন। এই দুইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাইলে আমাদের টোটালে এই লাইনটা পুরোটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে প্রতিরক্ষামূলক আসলে রক্তের মধ্যে উপাদানের, রক্ত রসের মধ্যে যে প্রতিরক্ষামূলক উপাদান থাকে, মানে রোগ প্রতিরোধ করে, সেটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যান্টিটক্সিন আর একটা হচ্ছে কি অ্যাগ্লুটিনিন, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত বিভিন্ন হরমোনও থাকে। তাইলে রক্তরসের মধ্যে যে বিভিন্ন হরমোন থাকে সেগুলো কোথা থেকে আসে? সেগুলো হচ্ছে আন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর কোলেস্টেরল আছে, লিসিথিন আছে, তারপর হচ্ছে বিলিরুবিন। এগুলো তোমরা একটু পড়ে নিবে, এগুলো অত ইম্পর্টেন্ট না, তবে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, এবার রক্তরসের কাজ, আসলে রক্তের কাজটা কি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। রক্তরসের কাজগুলো হচ্ছে রক্তকোষ সহ, মানে রক্তের যে কোষগুলো আছে 3টা কোষ, এই কোষ সহ রক্তরসে দ্রবীভূত খাদ্য সার দেহের বিভিন্ন অংশে বাহিত করা। মানে এই রক্তরসের কাজ হচ্ছে এটা স্রোতের মাধ্যমে রক্তকণিকাগুলো এবং খাদ্য সারগুলো পুরো শরীরে প্রবাহিত করবে। টিস্যু থেকে বর্জ্য পদার্থ, মানে টিস্যু মানে হচ্ছে অনেকগুলো কোষ মিলে টিস্যু হয়, ঠিক আছে। আমাদের শরীরের সবচেয়ে ছোট অংশ হচ্ছে কোষ। কোষ যদি কাকে বলে এটা আসে, তাহলে লিখবা হচ্ছে কি জীবদেহের গঠন ও কাজের এককে কি বলে? কোষ বলে। এটা লিখে দিবে, এটা হয়তো বা বইতে পুরোপুরি সংখ্যাটা নাই। তাহলে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। আর টিস্যু হচ্ছে অনেকগুলো কোষ নিয়ে হচ্ছে টিস্যু। এই টিস্যু থেকে বর্জ্য পদার্থ কিন্তু নির্গত হয়ে সেগুলো কিন্তু রেশনের জন্য বৃক্কে পরিবহন করে। তাইলে বৃক্ক মানে কিডনিতে থেকে সেটা পরিবহিত হয়ে খারাপ অংশটা বাইরে বের হয়ে আসে। তো মূলত হচ্ছে এই কিডনিতে, অর্থাৎ এই রেশনে হচ্ছে বৃক্কের মধ্যে যে রেশন পদার্থগুলো পার করবে সেগুলোর কাজ করে খেয়ে এই রক্তরস। এরপর হচ্ছে দেখো শাসনের ফলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করে। আমরা যে অক্সিজেন গ্রহণ করার পর সেটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি না, এই কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগ কিন্তু কি বাইকার্বনেট হিসেবে সেটা ফুসফুসে পরিবহন করার কাজও কিন্তু রক্তরস করে। এরপর হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান কিন্তু এই রক্তরসেই থাকে। আমাদের শরীরে কোনো জায়গায় কাটা গেলে কিন্তু কিছুক্ষণ পর সেটা রক্ত বন্ধ হয়ে যায়, কেন? কারণ হচ্ছে রক্ততঞ্জন বলা হয় যেটাকে। তো সেটা মূলত করার জন্য যে উপাদানগুলো দরকার সেগুলোও কিন্তু কি এই রক্তরসের মধ্যেই থাকে। এরপর হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করে। রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য কিন্তু কে বহন করে, কে রক্ষা করে? এই রক্তরস। তাইলে এই যে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য কিন্তু রক্ষা করে রক্তরস, এটা কিন্তু আসতে পারে এমসিকিউতে। এরপর সিরাম বলতে কি বুঝো বা সিরাম কি, এটা ক বা খ নাম্বার প্রশ্নে থাকবে। তো
তো রক্ত থেকে রক্তকোষ এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরলটি রয়ে যায় তাকেই কি বলে? সিরাম বলে। তাইলে ওই যে দেখছো না, এই যে রক্ত দেখছো না, তাইলে রক্তের যে এই যে রক্ত রসটা আছে, যদি আমি সহজ করে বলি রক্ত রসটা আছে, এটা থেকে যখন যে উপাদানগুলো সরিয়ে নিবা তাইলে যে অংশটা থাকবে শুধু রক্ত রসটা, ঠিক সেমভাবে বুঝাইছে। দেখো এখানে কি বলছে আবার দেখো, সেটা হচ্ছে সিরামটা কি বলছে দেখো, যে রক্ত থেকে রক্তকোষ মানে রক্তের যে তিনটা কোষ আছে, তিনটা অনুচক্রিকা শ্বেতকণিকা, আরেকটা কি আছে ভুলত গেলাম, অনুচক্রিকা শ্বেতকণিকা, আরেকটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা। হ্যাঁ, তো এই তিনটা উপাদান সরিয়ে নিলে তারপর হচ্ছে রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে, তাহলে এই তিনটাকে সরাই নিলে যে প্রোটিনগুলো আছে সেটিকেও যদি কী করে, সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরলটি রয়ে যায় তাকেই বলা হচ্ছে হ্যাঁ সিরাম। তাহলে সিরাম মূলত হচ্ছে এমন একটি উপাদান যেটার মধ্যে রক্ত কণিকা এবং রক্তের যে প্রয়োজনীয় রক্ত জমাট বাঁধার যে প্রোটিন, এগুলো দুইটাকেই যদি আমরা সরিয়ে নিই তাহলে যে রসটা শুধু থেকে যায় সেটাকেই বলা হয় কি সিরাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। অন্যভাবে বলা যায় রক্ত জমাট বাঁধার পর যে স্বচ্ছ রস পাওয়া যায়, তাহলে নর্মালি কাটা যাওয়ার পর রক্ত কিন্তু জমাট বেঁধে যায়, মানে মুখের মধ্যে কিন্তু কি রক্তটা আটকে যায়। তো এখানে মূলত হচ্ছে রক্তের কণিকা এবং ওই যে রক্ততঞ্জন বা হচ্ছে রক্ত জমাট বাঁধার জন্য প্রোটিনগুলো কিন্তু আমাদের এই কাটা অংশকে আটকিয়ে ফেলে, এরপর সেখান থেকে একটু রস বেরোয় আসে যেটাকে আমরা হালকা পানি দেখি, সেটাই মূলত হচ্ছে সিরাম। কেমন, তাকে কি বলে? সিরাম বলে। তাহলে রক্ত জমাট বাঁধার পর যে স্বচ্ছ রস পাওয়া যায় তাকে সিরাম বলে। রক্তরস বা প্লাজমা এবং সিরামের মাঝে পার্থক্য হলো রক্তরস অর্থাৎ প্লাজমার মধ্যে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে আর সিরামের মধ্যে সেটা থাকে না, কারণ সিরামের মধ্যে সেই প্রোটিনটা ওই যে কাটা অংশ আটকানোর জন্য প্রোটিনটা ওখানে চলে যায় আর শুধু পানিটা বের হয়ে আসে। তাইলে সিরাম এবং রক্ত রসের পার্থক্য, সিরাম এবং রক্ত রস বা হচ্ছে প্লাজমার মধ্যে পার্থক্য কি? সিরামের মধ্যে রক্ত জমাট বাঁধার যে প্রোটিন আছে সেটা থাকে না, আর এর মধ্যে প্লাজমার মধ্যে সেটা থাকে। ওকে, এরপর হচ্ছে আমাদের রক্তকোষ। কেমন, এটাও ইম্পর্টেন্ট। তো রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে রক্তরস বলে, সেটা বললাম। রক্তকোষগুলো প্রধানত তিন রকম, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, এটাকে ইংলিশে বলে কি এরিথ্রোসাইট, এটা মনে রাখতে হবে নামগুলো। আরেকটা হচ্ছে শ্বেত রক্তকোষ বা হচ্ছে লিউকোসাইট, আরেকটা হচ্ছে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট বা হচ্ছে প্লেটলেট। তো এটা আমাদেরকে এগুলো খুবই ইম্পর্টেন্ট, সেটা মনে রাখতে হবে। তো এগুলোর মধ্যে এই যে লিউকোসাইট শ্বেত রক্তকণিকা, এটা থেকে সৃজনশীল আসে, লোহিত রক্তকণিকা থেকেও অনেক টাইমে সৃজনশীল আসে, অনুচক্রিকাও বা থ্রম্বোসাইট, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেমন, পড়ে নিই আমি, তিনটাই ইম্পর্টেন্ট। তো রক্তকোষ মানবদেহে পরিণত লোহিত রক্তকণিকা বা হচ্ছে যেগুলো কিন্তু লোহিত রক্তকণিকা, এগুলোর কারণে লাল দেখায়, এগুলোতে হিমোগ্লোবিন থাকে। তো মানবদেহে পরিণত লোহিত রক্তকোষ দ্বি-অবতল মানে হচ্ছে সেপটা দুই পাশেই একটু ডাউন থাকে। কেমন, এটা কিছুটা কি এই যে এটা লম্বা করে দেখাইছে, দেখছো মাঝখানে একটু চিকন, দুই পাশে একটু ডাউন, এই যে এগুলো সেপটা করে দেখাইছে দেখো। তো মানবদেহে, তাহলে এটা মনে রাখতে হবে, মানবদেহে পরিণত লোহিত রক্তকোষ দ্বি-অবতল এবং চাকতির মতো। কেমন, চাকতি ছিল না, চাকার মতো আর কি, কিছুটা মাঝখানটা চ্যাপটা। তো এতে হচ্ছে হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকে, মানে রঞ্জন মানে হচ্ছে রং মানে লাল আর কি। কেমন, হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণের হয়। তাহলে রক্ত লাল দেখায় কার কারণে? লোহিত রক্তকণিকার কারণে। আর এই লোহিত রক্তকণিকা লাল কেন? এটাতে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ। এজন্য এদেরকে কি বলা হয়? রেড ব্লাড সেল বা আরবিসি বলে। কেমন, তাহলে প্রশ্ন যদি আসে লোহিত রক্তকণিকাকে আরবিসি বলা হয় কেন, তাহলে এটা দিবা, অথবা আরবিসি কি সেটা লোহিত রক্তকণিকা, এটা দিবা। অন্যভাবে বলা যায় লোহিত কোষ প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ, এটা ব্যাগের মতো দেখায়। এই কারণে লোহিত রক্তকোষ অধিক পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে। কেমন, এটা ব্যাগের মতো, এর কারণে অধিক পরিমাণে মানে হচ্ছে কি অক্সিজেন পরিবহন করতে পারে। তাহলে এটা এমসিকিউতে আসতে পারে যে কোন রক্তকণিকা অনেক পরিমাণ অক্সিজেন পরিবহন করে, সেটা লোহিত রক্তকণিকা। পরিণত লোহিত রক্তকোষ বিভাজন হয় না, এই কোষগুলো সর্বক্ষণই অস্থি মজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে। মানে অস্থি মানে হাড়, আর মজ্জা মানে একেবারে হাড়ের মাঝখান, ঠিক আছে, হাড়ের একদম ভিতরে, সেটা হচ্ছে অস্থি মজ্জা, এটার ভিতরে হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তাহলে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এবং উৎপন্ন হওয়ার পর রক্ত রসে চলে আসে, এবং এই অস্থিমজ্জা মানে হাড়ের ভিতরে যখন এই লোহিত রক্তকণিকা উৎপন্ন তৈরি হয়েছে, তারপর সেটা আস্তে বের হয়ে রগের ভিতরে এই যে রক্ত রস আছে না সেখানে চলে আসে।
মানুষের লোহিত কোষের গড় আয়ু মানে এই লোহিত কোষগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকে, এরপর এগুলো মরে যায়। কেমন আবার ওই যে নতুন করে তৈরি হয় সেগুলো আবার রগের ভিতরে চলে আসে। তাইলে মানুষের লোহিত কোষের গড় আয়ু প্রায় হচ্ছে 4 মাস, অর্থাৎ 120 দিন। এটা মনে রাখতে হবে, লোহিত রক্তকণিকার বয়স হচ্ছে কতদিন? 120 দিন। এরপর এগুলো নিজে নিজে ধ্বংস হয়ে যায়। স্তন্যপ্রায়ী প্রাণীদের লোহিত রক্ত কোষগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। মানে নিউক্লিয়াস প্রত্যেকটা কোষের ভিতরে কিন্তু নিউক্লিয়াস থাকে। তো স্তন্যপ্রায়ী যেমন বানর, মানুষ, তারপর হচ্ছে গরু, এদের হচ্ছে কি স্তন্যপ্রায়ী প্রাণীদের লোহিত রক্ত কোষগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসের আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে থাকে। তাইলে মানে রক্তরসে মানে রগের ভিতরে আসার আগ পর্যন্ত তাদের কোনো কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এরকম ঘটে না, অর্থাৎ এদের লোহিত রক্ত কোষগুলো নিউক্লিয়াস থাকে। তো লোহিত কোষ প্লীহাতে সঞ্চিত থাকে, মনে রাখবা এই লাইনও খুবই ইম্পর্টেন্ট। লোহিত কোষগুলো আসলে কোথায় সঞ্চিত থাকে বা জমা থাকে সেটা হচ্ছে প্লীহা। কেমন? প্লীহা। তাইলে লোহিত কোষ প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় প্লীহা থেকে লোহিত কোষ রক্তরসে সরবরাহিত হয়। কেমন? যখন তোমার লোহিত রক্ত কোষ লাগবে এই প্লীহা থেকে, প্রথমে অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়ে সেটা প্লীহাতে জমা থাকে। প্লীহা থেকে যখন তোমার ওই যে কিছু ধ্বংস হয়ে গেছে, নতুন করে এই লোহিত রক্তকণিকা রগের ভিতরে প্রবেশ করে তোমার শরীরে চলাচল করবে। ঠিক আছে? তাইলে তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কোষ রক্তরসে সরবরাহিত হয়। আশা করি বুঝছো। এরপর হচ্ছে দেখো, বিভিন্ন বয়সে মানবদেহে প্রতি ঘনমিটার রক্তে লোহিত রক্তকোষের সংখ্যা ভিন্ন। যেমন ভ্রূণ, একেবারে ছোট বাচ্চা ভ্রূণ থাকা অবস্থায় সেখানে লোহিত রক্ত কণিকার হচ্ছে 80 থেকে 90 লক্ষ, আর শিশুদেহে হচ্ছে 60 থেকে 70 লক্ষ, বা পূর্ণবয়স্ক পুরুষের শরীরে হচ্ছে 4.5 থেকে 5.5 লাখ, অর্থাৎ 4.5 লাখ থেকে 5.5 লাখ, এবং পূর্ণবয়স্ক নারীর দেহে হচ্ছে কি 4 লাখ থেকে 5 লাখ। তাইলে লোহিত কোন অবস্থায় লোহিত রক্তকণিকা সবচেয়ে বেশি থাকে? একেবারে ভ্রূণ অবস্থায় হচ্ছে সবচেয়ে বেশি থাকে। কেমন? তাইলে প্রতি ঘন মিলিলিটার রক্তে, কিন্তু এটা মনে রাখতে হবে, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ এটা থেকেও এমসিকিউ আসতে পারে। ওকে, এরপর আমরা চলে যাই লোহিত রক্ত কোষের আসলে কাজটা কি। ওকে, তো এটার কাজ হচ্ছে কি, দেখো লোহিত রক্ত কোষের প্রধান কাজ হলো, 1, দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করবে। এই লোহিত রক্ত কণিকাটা যে চ্যাপ্টা কারণে যে চ্যাপ্টা এবং যেটা হচ্ছে লাল থাকে আর কি, সেগুলোর কাজ হচ্ছে দেহের প্রতিটা কোষেই অক্সিজেন সরবরাহ করবে। কেমন? মানে তাহলে একমাত্র অক্সিজেন সরবরাহকারী কাজ কোষ হচ্ছে কোনটা রক্তের? সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। এরপর হচ্ছে নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে সরবরাহ করা, এবং নিষ্কাশন মানে একটু নিষ্কাশন করে না, পানি সেচা বা কিছু একটা কার্বন ডাইঅক্সাইড কমানো, এই কাজটাও করে কি লোহিত রক্তকণিকা। তাইলে নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে নিয়ে ফুসফুসে দিয়ে দেয়। ঠিক আছে? এরপর 3 নম্বর হচ্ছে হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্লক্ষারের যে সমতা বজায় রাখার জন্য, সেটার জন্য হচ্ছে বাফার হিসাবে কাজ করা। বাফার মানে হচ্ছে মিডল লিস্ট। কেমন? মানে হচ্ছে তুমি দেখো না যে কোনো জায়গায় ঝগড়া করলে কিন্তু সে জায়গায় কেউ একজন আসি মিলিয়ে দেয়, ওরকম আর কি। হিমোগ্লোবিনে আমরা জানি এই যে তোমার হচ্ছে রক্তের অম্লক্ষারের সমতা কিন্তু রক্ষা করে প্লাজমা বা রক্তরস। তো সেক্ষেত্রে হচ্ছে একটু মানে হেল্পফুল হিসাবে কাজ করে, বাফার হিসাবে কাজ করে। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে বাফার হিসাবে কে কাজ করে। বাফার হিসাবে কাজ করে কিন্তু হচ্ছে কি এই লোহিত রক্তকণিকা। ঠিক আছে? আশা করি বুঝছো। এরপর আমরা চলে যাই, দেখো এবার শ্বেতকণিকা, শ্বেত রক্তকোষ, এই যে শ্বেত রক্তকোষ বা হচ্ছে লিউকোসাইট বলা হয় যেটাকে। তো সেগুলো হচ্ছে এরকম, দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে সৃজনশীল আসতে পারে। তো এগুলো যে জীবাণু ধ্বংস করে সেটার কাজ। কেমন? তাইলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ সৃজনশীল আসলে কিন্তু এটা আসবে। তো তোমরা শ্বেত রক্তকণিকাটা দেখো, এই যে পিকচারটা দেখো, মনে করো একটা জীবাণু তোমার শরীরে যে এখানে ঢুকছে, মানে তুমি কোথাও আঘাত পাইছো, আঘাত পাওয়ার পর তোমার এই যে রক্তরসের মানে হচ্ছে রক্তের যে শ্বেত রক্তকণিকা আছে না, সে কিন্তু আস্তে আইসা তার এই যে মনে করো তোমার নর্মালি এরকম থাকে, তো এই কণিকাটা তখন কি করে জানো, তখন এই যে তোমার যে জায়গায় আঘাত পাইছো না, আস্তে এটার ভিতরে জীবাণু আছে ওইটার চারপাশ দিয়ে আস্তে আস্তে আইসা ঘেরাও দিয়ে দেয়। ঘেরাও দিয়ে এই যে একসময় আটকে ফেলে, নিজেকে আটকিয়ে ফেলে, আর হচ্ছে ভিতরে ওই কি আছে অণুজীবটা ভিতরে ঢুকে যায়। তারপর শ্বেত রক্তকণিকা কী করে, এবার তার ভিতরে যে কিছু অ্যান্টিবডি আছে ওই যে যেগুলো হচ্ছে জীবাণু ধ্বংস করে, সেগুলারে ওইখান থেকে পাঠাইলে সেগুলো যাইয়া ওই জীবাণুকার চারদিক দিয়ে ঘিরে ধরে এবং ওই জীবাণুর সাথে যুদ্ধ করে, একসময় ওই জীবাণুটা কাছ থেকে মেরে ফেলে। ঠিক আছে? তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কে রাখে, এই শ্বেত রক্তকণিকা রাখে। ঠিক আছে? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। দেখছো শ্বেত রক্তকোষ হচ্ছে প্যাগোসাইটোসিস প্রক্রিয়া। কি প্রক্রিয়া? প্যাগোসাইটোসিস। এটা কিন্তু মনে রাখতে হবে। কোন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে? প্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করছে, সেই চিত্রটা এটা খুবই ইম্পর্টেন্ট। সৃজনশীল আসলে কিন্তু এটা থেকেও আসার সম্ভাবনা খুব বেশি। ওকে,
তো শ্বেত রক্তকণিকা আমরা পড়ি। শ্বেতকোষের নির্দিষ্ট আকার নেই, মানে এটার হচ্ছে কোনো কি নেই, নির্দিষ্ট আকার আকৃতি নেই, এটা যেমন ইচ্ছে সেমন সাইজের হয়। এগুলো হিমোগ্লোবিন বিহীন, এগুলোতে হিমোগ্লোবিন নাই, যার কারণে এগুলো লালও হয় না। এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ, এগুলোর ভিতরে কিন্তু নিউক্লিয়াস আছে, এই যে দেখছো নিউক্লিয়াস, ঠিক আছে, ওকে, এগুলোর ভিতরে নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। শ্বেতকোষের গড় আয়ু কিন্তু মাত্র 1 থেকে 15 দিন। ওগুলো ছিল কতদিন? আমরা দেখছিলাম লোহিত রক্তকণিকা কিন্তু কয়দিন থাকে? 120 দিন থাকে, 120 দিন হচ্ছে বেঁচে থাকে। আর এই শ্বেত রক্তকণিকা কিন্তু মাত্র কতদিন থাকে? 1 থেকে 15 দিন বেঁচে থাকে। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্ত মানে সাদা, শ্বেত মানে সাদা, ঠিক আছে, হিমোগ্লোবিন না থাকার কারণে এদেরকে শ্বেত রক্ত কোষ বলা হয়। ইংরেজিতে বলা হয় হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা WBC, কি বলা হয়? বা হচ্ছে WBC বলে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। শ্বেতকোষের সংখ্যা বা এই RBCর তুলনায়, মানে RBC হচ্ছে কি, ওই যে রেড ব্লাড সেল বা হচ্ছে লোহিত রক্তকণিকা, আর এই শ্বেত রক্তকণিকাকে কি বলা হয়? WBC, এটা মনে রাখতে হবে। আর লোহিত রক্তকণিকাকে RBC বলা হয়। এই RBCর তুলনায় শ্বেত রক্তকণিকা কিন্তু অনেক কম, সেটা আমরা দেখলাম 1 থেকে 15 মাত্র। এরা অ্যামিবার মতো দেহের আকার পরিবর্তন করতে পারে। ওই যে তোমরা অ্যামিবা পড়ছো কি না, অ্যামিবাও কিন্তু এককোষী প্রাণী, সেটাও কিন্তু নিজেদের ইচ্ছা মতো আকার পরিবর্তন করতে পারে। তো এই শ্বেত রক্তকণিকাও কিন্তু অ্যামিবার মতো আকার পরিবর্তন করতে পারে। এরপর প্যাগোসাইটোসিস প্রক্রিয়া, এই প্যাগোসাইটোসিস যে প্রক্রিয়াটা, প্যাগোসাইটোসিস প্রক্রিয়া, এটা হচ্ছে জীবাণুকে কী করে? ধ্বংস করে, সেটা দেখাইলাম তোমাদেরকে। শ্বেতকোষগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলাচল করতে পারে। এরা জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করে। এরা হচ্ছে কি, ওই যে জালিকার প্রাচীর মানে হচ্ছে নর্মালে যে দেখছো না, এই যে এখানে কিন্তু তোমার হচ্ছে রগ, কই দেখাই, এই যে রগ, এটার ভিতরেই কিন্তু তোমার এই যে শ্বেত রক্তকণিকাগুলো আছে। কিন্তু এই শ্বেত রক্তকণিকাগুলো এই রগের ভিতরে থাকে, তাইলে সেগুলো জীবাণু ধ্বংস করবে কী করে? কারণ আমরা জানি দুইটা রগ, মনে করো এই যে তোমাদেরকে দেখাই, এই একটা মনে করো হচ্ছে, ওকে দাঁড়াও, এই একটা রগ, কেমন মনে করো এটা একটা রগ, ওয়েট, এই একটা রগ, আবার এই একটা রগ, মানে একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে ধমনী। তো এই ধমনী এবং শিরার ভিতরে তো রক্ত থাকে। তো তোমার হচ্ছে এই রক্তগুলো তো তাইলে হচ্ছে মনে করো তোমার শরীরের বডি হচ্ছে এটা হচ্ছে তোমার বডি, কেমন? তো এই শরীরের এখান দিয়ে তুমি একটু আঘাত পাইছো, তাইলে এইখানে হচ্ছে তুমি জীবাণুটা আছে, তাইলে এই রক্ত রস আসলে এই যে শ্বেত রক্তকণিকা কেমনে যায় ওটাকে আঘাত করবে বা ওটাকে মেরে ফেলবে? কারণ হচ্ছে এই রক্তগুলোর ভিতরে কিন্তু জালিকা, দুইটা শিরা এবং ধমনীর মধ্যে সংযোগকারী আছে, কি আছে? চিকন চিকন জালিকা আছে এটার মধ্যে। তো এই জালিকার ভিতর দিয়ে শ্বেত রক্তকণিকা বের হয়ে আইসাত শরীরের ভিতরে চলে আসে, মাংসের ভিতরে, এবং মাংসের ভিতরে যাইয়া এটাকে ঘিরাও ধরে আসতে এটাকে মেরে ফেলে। বুঝতে পারছো? আশা করি বুঝছো। তো আমরা পয়েন্টে চলে যাই। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম হচ্ছে কি, রক্ত জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। দেহের বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেতকোষ সংখ্যা বৃদ্ধি করে। তাহলে শ্বেতকোষ তো অল্প থাকে, কিন্তু এরা যখন দেখা যায় কোথাও কিছু আঘাত পাইছে, তখন এরা নিজেরা সংখ্যা কী করে বা বেড়ে যায় কিছু সংখ্যারে ওইখানে পাঠাই দেয়। মানবদেহে প্রতি ঘনমিলিলিটার রক্তে 4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে, মাত্র 4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে। অসুস্থ মানবদেহে এর সংখ্যা সাধারণত বেড়ে যায়, কারণ অসুস্থ হলে শ্বেত রক্তকণিকা বেশি প্রয়োজন হয়, তখন তারা নিজেদেরকে বাড়িয়ে দেয়। শ্বেত রক্ত কোষে ডিএনএ থাকে, মনে রাখবা, শ্বেত রক্ত কোষে কী থাকে? ডিএনএ থাকে, কারণ নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরেই ডিএনএ থাকে। এবার এদের আবার প্রকারভেদ আছে। গঠনগতভাবে বা সাইটোপ্লাজমে, মনে রাখবা সাইটোপ্লাজম হচ্ছে রক্তের মধ্যে একটা উপাদান থাকে যেগুলো রক্তরস, যেটাকে বলা হয়, রক্ত না, কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে। মানে কোষ যদি একটা ডিম হয়, কুসুমটা হচ্ছে নিউক্লিয়াস, আর থকথকে যে সাদা অংশ সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তো গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমে কি গ্রানিউল বা দানার উপস্থিতি বা অনুপস্থিতির আকার অনুসারে শ্বেতকোষকে হচ্ছে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, আরেকটা হচ্ছে বা দানাবিহীন, মনে রাখবা অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে দানাবিহীন, আর হচ্ছে গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাযুক্ত। তাহলে গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাদার কোনো কিছু বোঝাচ্ছে, তাহলে অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে দানাহীন, আর গ্রানুলোসাইট মানে দানাযুক্ত। এবার অ্যাগ্রানুলোসাইট যেটার কাজ, যেটাতে দানা নাই, সেটা হচ্ছে এ ধরনের শ্বেত রক্ত কোষগুলো সাইটোপ্লাজম দানাহীন এবং স্বচ্ছ, মানে এগুলো থকথকে থাকে। আর অ্যাগ্রানুলোসাইট শ্বেতকোষ দুই রকমের, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে কি মনোসাইট। এই দানাহীন যে শ্বেত রক্তকণিকা সেটা আবার 2 রকমের, একটা হচ্ছে কি লিম্ফোসাইট আর একটা হচ্ছে কি মনোসাইট। দেহের লিম্ফোনোড, টনসিল,
প্লিহা ইত্যাদি অংশে এরা তৈরি হয়। আর লিম্ফোসাইটগুলো হচ্ছে বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কোষ। মনোসাইট ছোট ডিম্বাকার এবং বৃক্কাকার নিউক্লিয়াসের বড়। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে, এটা মনে রাখতে হবে আমাদেরকে যে লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি গঠন করে। তারপর হচ্ছে কি এই অ্যান্টিবডি দ্বারা হচ্ছে কি দেহে প্রবেশ করা জীবাণুকে ধ্বংস করে। তাহলে এই অ্যান্টিবডি কোথায় তৈরি হয়, সেটা হচ্ছে লিম্ফোসাইটে তৈরি হয়। আর এই লিম্ফোসাইট কিন্তু হচ্ছে কি শ্বেত রক্তকণিকার অ্যাগ্রানুলোসাইট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। তারপর হচ্ছে কিভাবে দেখো, এভাবে দেহের এক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মনোসাইট প্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করে। তাইলে এই যে মনোসাইট যেটা আছে, যে রক্তকোষটা মনোসাইট, এটা হচ্ছে মূলত প্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, ওকে, মানে হচ্ছে অ্যাগ্রানুলোসাইট যেগুলো, সেগুলোই হচ্ছে মূলত জীবাণু ধ্বংস করে। তারপর এই যে দেখো এখানে প্রক্রিয়াটা দেখাইছে, এটা হচ্ছে লিম্ফোসাইট আর এটা হচ্ছে কি মনোসাইট। এই মনোসাইটই দেখছো এই হচ্ছে সেন্স করে আসতে ও প্যাগোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে কি জীবাণু ধ্বংস করে। তো এগুলো হচ্ছে লিম্ফোসাইট, নিউট্রোফিল, আরেকটা হচ্ছে ইউসিনোফিল, আরেকটা হচ্ছে কি বেসোফিল। তোমরা এটা আরেকটু ভালো করে পড়ে নিবা, তাহলে তোমাদের জন্য আরও ইজি হবে। এরপর হচ্ছে গ্র্যানুলোসাইট, এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত। গ্র্যানুলোসাইট শ্বেতরক কোষগুলো নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে 3 প্রকারের হয়। একটা হচ্ছে নিউট্রোফিল, তারপর হচ্ছে ইউসিনোফিল, আরেকটা হচ্ছে বেসোফিল। এই যে এটা দানাযুক্ত, এই যে দেখছো ভিতরে ছোট ছোট দানাযুক্ত। ওকে, তো এটা মনে রাখবা তোমরা গ্রানুলোসাইট মানে হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি ইউট্রোফিল, আরেকটা হচ্ছে ইউসিনোফিল, আরেকটা হচ্ছে কি বেসোফিল। তো নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। এই যে নিউট্রোফিল যেটা, এই যে এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু কী করে, বক্ষণ করে, মানে খেয়ে ফেলে। ইউসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন, মনে রাখবা হিস্টামিন, ওকে, এই হিস্টামিন নামক হচ্ছে কি রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহের অ্যালার্জি প্রতিরোধ করে। তাইলে মনে রাখবা আমাদের দেহে যে অ্যালার্জি হয়, এই অ্যালার্জিটা প্রতিরোধ করে কি, সেটা হচ্ছে কি এই বেসোফিল নামক হচ্ছে, এরা হচ্ছে কি হিস্টামিন নামক একটা পদার্থ, রাসায়নিক পদার্থ বের করে দেয়, যেটার কারণে আমাদের অ্যালার্জিটা কি হয়, প্রতিরোধ হয়। বেসোফিল হেপারিন নিঃসৃত করে। মনে রাখবা এই বেসোফিলটা হচ্ছে কি করে, হেপারিন নিঃসৃত করে। এই হেপারিন দেখো, এই হেপারিন নিঃসৃত করে রক্তনালী এবং রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধে, রক্তকে রক্তনালী এবং রক্তবাহিকার ভিতর কি জমাট বাঁধতে বাধা দেয়। ঠিক আছে, আশা করি বুঝছো। এরপর আমরা চলে যাই আমাদের অনুচক্রিকাতে। ওকে, অনুচক্রিকা বা হচ্ছে থাম্বোসাইট। তো ক্লাসটি বড় হচ্ছে, তারপরও তোমরা দেখে নিও, অথবা টেনে টেনে দেখতে পারো, মানে সময় নিয়ে নিয়ে পরে দেখতে পারো। তো মূলত হচ্ছে আমি একজনের ইম্পর্টেন্ট, তো এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য মূলত ক্লাসটা বানাচ্ছি। তো ভাবতেছি তোমাদের ইউটিউবে আপলোড দিলে সবারই প্রয়োজন হবে বা দেখতে সহজ হবে। তো ইংরেজিতে এদেরকে হচ্ছে ফ্ল্যাটলেট বলে। ঠিক আছে, ফ্ল্যাটলেট। তা এই কাকে বলা হয়, থাম্বোসাইট বা হচ্ছে কি অনুচক্রিকাকে। এগুলো গোলাকার, ডিম্বাকার মানে ডিমের মতো, অথবা রড আকারের হতে পারে, রডের মতো দেখতে, কেমন। এদের সাইটোপ্লাজম দানাদার, আবার সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, এটা গলজি বস্তু মনে হয়, গলজি বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। মনে রাখতে হবে এদের কিন্তু সাইটোপ্লাজমে কি নেই, নিউক্লিয়াস। ওই যে বললাম যে ডিমের কুসুমটা হচ্ছে নিউক্লিয়াস, আর সাদা থকথকে যেটা থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমের ভিতরে কিন্তু কুসুম সহ অন্যান্য অংশ থাকে, এই যে গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া এগুলো। তো এই অনুচক্রিকার যে কোষগুলো, সেগুলোতে কি থাকে না, এই নিউক্লিয়াসটা থাকে না, মনে রাখতে হবে এটা। অনেকের মতে অনুচক্রিকা সম্পূর্ণ কোষ নয়, এদেরকে অনেকে মনে করে অনুচক্রিকা কিন্তু সম্পূর্ণ কোষ নয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। অনেকের মতে কিন্তু অনুচক্রিকা সম্পূর্ণ কি নয়, কোষ নয়। এগুলো অস্থিমজ্জার বৃহদাকার কোষের চিহ্ন অংশ, মানে বলতেছে অস্থিমজ্জার যে বড় বড় কোষ আছে, অস্থিমজ্জার বিষয়, সেগুলোর ভাঙা ভাঙা অংশ বা ছিন্ন ভিন্ন অংশ। অনুচক্রিকাগুলোর গড় আয়ু 5 থেকে 10 দিন, মাত্র 5 থেকে 10 দিন। এই তোমাদের তিনও যে অনুচক্রিকা, তারপরে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এগুলো তোমরা খাতায় নোট করে রাখবা কোনটার দিন গড় বয়স। পরিণত মানবদেহের প্রতি ঘনমিলিলিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় 1.5 লাখ থেকে 4.5 লাখ। অসুস্থ দেহে এদের সংখ্যা সাধারণত আরও বেশি বা কম হয়। তো তোমরা এটা মনে রাখবা, কেমন, প্রায় 1.5 লাখ থেকে 4.5 লাখ হচ্ছে কি একটা পরিণত মানুষে। অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ততঞ্জন বা রক্ত বাঁধানোতে সাহায্য করা, বা ব্লাড ক্লটিং যেটাকে বলা হয়। তো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে, অনুচক্রিকা, এটা মনে রাখবো তোমরা।
তো যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয় বা কেটে যায় বা কোনো অংশ শরীরের কোনো অংশ কেটে যায়, তখন সেখানকার অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে। মানে সেটার আশেপাশে যে রক্তগুলো আছে, অনুচক্রিকাগুলো আছে, সেগুলো কি হয়, মানে হচ্ছে কি হয়, মানে হচ্ছে সক্রিয়, মানে অ্যাক্টিভ হয়ে যায় এবং অনিয়মিত আকার ধারণ করে এবং তাদের মানে আকারটা তারা চেঞ্জ করে নেয়। এবং থাম্বোপ্লাস্টিন, মনে রাখবা একটা কি, থাম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। তাহলে অনুচক্রিকা কী পদার্থ তৈরি করে, একটা হচ্ছে থাম্বোপ্লাস্টিন নামক কী পদার্থ তৈরি করে। এই পদার্থগুলো রক্তের প্রোটিন কি প্রোথ্রোম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। তাইলে এই পদার্থগুলো রক্তের প্রোটিন, রক্তের তাহলে কি প্রোটিন, প্রোথ্রোম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন হচ্ছে পরবর্তীকালে রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে, তাহলে রক্তরসের আরেকটা রক্তরসের প্রোটিন হচ্ছে কিন্তু ফাইব্রিনোজেনকে প্রাইবিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাঁধান কিংবা রক্তের তঞ্জন ঘটায়। তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে তোমরা হচ্ছে কি করবা, একদম হচ্ছে এইখান থেকে এখান পর্যন্ত খুব ভালো করে মনে রাখবা। এটা খুবই ইম্পর্ট্যান্ট, খ নাম্বারে আসবে বা ঘ নাম্বারে যাইয়া হচ্ছে এটা বলে দিবে কীভাবে রক্ত জমাট বাঁধছে সেটা লেখো। তো তাইলে কি করব, এই যে যখন কোনো রক্তবাহিকা বা টিস্যুর কোনো অংশ কি হয়, আঘাতপ্রাপ্ত হয় বা কেটে যায়, তখন সেখানকার অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে, অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন, মনে রাখা, থ্রম্বোপ্লাস্টিন নামক একটা পদার্থ তৈরি করে। ওই পদার্থ রক্তের প্রোটিনের যে থ্রম্বোবিন আছে, সেই থ্রম্বোবিনকে প্রথ্রম্বোবিন রক্তের প্রোটিনে কিন্তু থাকে, মনে রাখবে এটা তোমরা, রক্তের প্রোটিনে থাকে প্রথ্রম্বোবিন, আর হচ্ছে রক্তরসে থাকে হচ্ছে রক্তরসের প্রোটিন হচ্ছে কি প্রাইবিনোজেন। তাইলে এই রক্ত তঞ্জন করে যখন, তখন সে হচ্ছে প্রোটিনের এই প্রথ্রম্বোবিনকে হচ্ছে থ্রম্বিনে পরিণত করে, আর হচ্ছে এই থ্রম্বিনে পরিণত করছে। এরপর এই থ্রম্বিনটা আবার রক্তরসের যে প্রোটিন আছে সেটা হচ্ছে কি এই যে প্রাইবিনোজেন, এই থ্রম্বিনটা তখন প্রাইবিনোজেনকে আবার কি করে, প্রাইবিনে পরিণত করে। প্রাইবিন মানে একটা জালক, কেমন একটা জালি, এই প্রাইবিন জালকে পরিণত করে, যা রক্ত আস্তে একটা জাল তৈরি করে, রক্ত আর কোনো রক্তের কণিকাগুলো শরীরের কাটা অংশ দিয়ে বের হইতে পারে না এবং রক্ত বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝছো। এই প্রাইবিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন। এই প্রাইবিনটা কি, এই যে একটু বললাম প্রাইবিনোজেনের প্রাইবিন, এটা একটা অদ্রবণীয় প্রোটিন, মানে এটা দ্রবীভূত হয় না, মিশ্রিত হয় না, যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে, মানে একটা নেট তৈরি করে। তারপর হচ্ছে এটি ক্ষতস্থানে জমাট বাঁধে এবং রক্ত ক্ষরণ বন্ধ করে দেয়। তবে রক্ততঞ্জন প্রক্রিয়াটি আরও জটিল। এই প্রক্রিয়ার জন্য আরও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়ন জড়িত থাকে। তাহলে কোন ভিটামিনটা রক্ততঞ্জন বা রক্তের হচ্ছে বন্ধ করতে সহযোগিতা করে, ভিটামিন কে, এটা মনে রাখতে হবে আমাদেরকে, কেমন, ওকে। এবার রক্তের সাধারণ কাজ, একটু বড় হয়ে যাচ্ছে ক্লাসটা। রক্তের সাধারণ কাজ, এক নম্বর হচ্ছে শ্বাসকার্য। তোমরা হচ্ছে এটা কি করবা, মানে ভিডিওটিতে লাইক দিয়ে রাখবা, যাতে করে তোমরা বুঝতে পারো যে এতটুকু দেখছো, হিসাব করে রাখবা, এরপরের অংশটুকু আবার ওইভাবে টেনে টেনে দেখতে পারো। তো যেহেতু ক্লাসটা অনেক বড়, কারণ চ্যাপ্টারটাও অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক বড়, তো এই জন্য একটু সময় বেশি লাগতেছে। শ্বাসকার্য, রক্তে অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে পরিবহন করে। লোহিত কোষ রক্তরস প্রধানত এই কাজটি করে। হরমোন পরিবহন করে, আন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। খাদ্যসার পরিবহন, দেহের বিভিন্ন, এগুলো তোমরা একটু পড়ে নিবা রক্তরসের আসলে কাজ কী। রোগ প্রতিরোধ, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর এই চারটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক মান মনে রাখবা। লোহিত রক্তকণিকা প্রাপ্তবয়স্ক যারা মানে নর্মাল আছে, একটু প্রাপ্তবয়স্ক ইয়াং তাদের হচ্ছে, পুরুষে হচ্ছে প্রতি লিটারে হচ্ছে 4.5 থেকে 5.5 লাখ, আর নারীতে হচ্ছে 4 লাখ থেকে 5 লাখ। শ্বেত রক্ত কণিকা সেটা হচ্ছে প্রতি ঘনমিলিলিটার 4,000 থেকে 10,000 থাকে, ওকে। এরপর হচ্ছে সর্বমোট স্বাভাবিক ডাব্লিউবিসি হচ্ছে হোয়াইট ব্লাড সেল, মানে হচ্ছে কি এই শ্বেত রক্ত কণিকা। এখানে যে নিউট্রোফিল, এগুলো তোমরা একটু পড়ে নিবা। ইউসিনোফিল হচ্ছে 1 থেকে 6%, আর ব্যাসোফিল হচ্ছে 0 থেকে 1%। হিমোগ্লোবিনটা মনে রাখতে হবে, শ্বেত রক্তকণিকা কিন্তু কী থাকে, হিমোগ্লোবিন থাকে না, লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন থাকে। পুরুষও হচ্ছে, এটা মনে রাখবা, তোমাদের ওই যে সিবিসি করায় কারো হচ্ছে ওই যে এটার কি বলে, এইডস, মশা কামড় দিলে কি জানি হয়, এটার কি বলে বলে তো গেলাম, ডেঙ্গু হয়, তখন কিন্তু হিমোগ্লোবিনে সিবিসি করা হয়, তখন কিন্তু এই হিমোগ্লোবিনটাই চেক করা হয়। তাইলে স্বাভাবিক পুরুষে হচ্ছে 4 থেকে হচ্ছে 46, এটা কি থাকে
আচ্ছা যাই হোক, এটা রাসায়নিক একটা ইয়ার নামকরণ। 4 থেকে এটাকে অনেকে লাখ বলে, তবু এটা লাখ না, এটা হচ্ছে অন্য একটা। 4 থেকে 14 থেকে 46, আর নারীকে হচ্ছে 12 থেকে 14 থাকে। তো এটা হচ্ছে স্বাভাবিক, এর থেকে কমে যায় তখন। আর অণুচক্রিকা প্রতি ঘন মিলিলিটারে হচ্ছে 15 লক্ষ থেকে 45 লক্ষ থাকে। কেমন? 1,50,000 থেকে হচ্ছে 4,50,000 থাকে। অন্যান্য জৈব পদার্থ হচ্ছে সিরাম কিন্তু থাকে, দেখো সিরাম ইউরিয়া থাকে। তারপর হচ্ছে তোমরা এটা পড়ে নিবা হচ্ছে। ওকে, এবার হচ্ছে রক্ত উপাদানের স্বাভাবিক অবস্থা। রক্ত উপাদানে কি অস্বাভাবিক অবস্থা, অস্বাভাবিক মানে রক্তের যে উপাদানগুলো আছে এগুলো কিন্তু অস্বাভাবিক হয়ে যায়, মানে কখনো বেড়ে যায় বা এরকম হয়। তো এটা হচ্ছে কি, দেখো মানুষের রক্তে বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলে। এটা মুখস্থ রাখবা, রক্তরসের বিভিন্ন উপাদান মানে অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এগুলো যদি অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় সেটাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলে। এটা প্রথমে 1 নম্বর হচ্ছে পলিসাইথেমিয়া। তো এটা আমরা একটু পড়ি, পলিসাইথেমিয়া কি দেখো, হিমোগ্লোবিনের মাত্রা এবং রক্তকোষের সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যাধিক বৃদ্ধি পাওয়া। আরেকটা হচ্ছে কি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, মানে এটা কিন্তু একটা রোগ, ছোট বাচ্চাদের বেশি হয় অ্যানিমিয়া বা হচ্ছে রক্ত স্বল্পতা। হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অবস্থার তুলনায় কমে যাওয়াকেই কি বলে, অ্যানিমিয়া বলে। মানে আমরা বলি রক্ত কমে গেছে, অর্থাৎ হিমোগ্লোবিন কমে গেছে। আরেকটা হচ্ছে কি লিউকেমিয়া। এটা হচ্ছে লিউকেমিয়াটা কি সেটা একটু দেখাচ্ছি। নিউমোনিয়া মানে হচ্ছে নিউমোনিয়া যে রোগ হয় সেটা। প্লেগ বা কলেরা রোগ প্রভৃতি রোগে শ্বেতকোষের সংখ্যা বেড়ে যায়, শ্বেত রক্তকণিকা যেটা আছে না সেটা বেড়ে যায়। কিন্তু যদি শ্বেত রক্তকোষের সংখ্যা সেসবের চাইতেও অত্যাধিক হারে বেড়ে যায় তাহলে তাকে লিউকেমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সার বলে। বুঝছো? তাহলে ব্লাড ক্যান্সারটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে কি, এই লিউকোমিয়া হচ্ছে মূলত লিউকোমিয়া, প্লেগ এবং কলেরা প্রভৃতি রোগে নর্মালি তো আমরা জানি অসুস্থ হলে শ্বেত রক্তকোষের সংখ্যা বেড়ে যায়, কিন্তু যদি এই শ্বেতকোষের সংখ্যা সেসবের চাইতেও মানে নর্মাল যে বাড়ার প্রয়োজন সেটার চাইতেও অনেক বেশি বেড়ে যায় তাকেই বলা হয় লিউকেমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সার। তাহলে লিউকেমিয়ার আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে এই ব্লাড ক্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। তো লিউকেমিয়ায় বেশ কিছু ধরনের কি হয় ধরন রয়েছে যেগুলোকে অনেকাংশে নিরাময়যোগ্য। তো রক্ত বলে না তার ব্লাড ক্যান্সার হয়েছে, তো এই ব্লাড ক্যান্সারগুলো অনেকভাবে হয়, সেগুলো নিরাময়ও কিছু করা সম্ভব। এরপর হচ্ছে দেখো, এটা হচ্ছে কি লিউকোসাইটোসিস। শ্বেতকোষের সংখ্যা স্বাভাবিক অবস্থার মান থেকে যদি বেড়ে যায় তাকে কি বলা হয়, লিউকোসাইটোসিস বলে। নিউমোনিয়া, তারপর যে হুপিং কাশি ইত্যাদি রোগে এই অবস্থা তৈরি হয়। এরপর থ্রাম্বোসাইটিস। তো থ্রাম্বোসাইটিস হচ্ছে মূলত এই অবস্থায় অনুচক্রিকা আছে না, অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। রক্তনালীর অভ্যন্তরে তাইলে আমরা জানি থ্রাম্বোসাইট বা অনুচক্রিকার কাজে হচ্ছে রক্ত জমাট বাঁধা। কেমন? তো এই অনুচক্রিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তাহলে রক্তের যে জালিকাগুলো আছে না, ওই যে শিরা এবং ধমনীর মধ্যে সংযোগকারী রক্ত নালীগুলো, কারণ আমাদের প্রতিটা কোষের ভিতরেই কিন্তু এই রক্ত নালী ইয়েগুলো আছে, জালিকাগুলো আছে। তো এগুলো হচ্ছে কি করে, যখন থ্রাম্বোসাইট বেড়ে যায় তখন তারা নিজেদের ভিতরে রক্ত জমাট বাঁধা ফেলায়, তখন কিন্তু রক্ত চলাচল করতে পারে না, তাকে কি বলা হয়, থ্রাম্বোসিস বলে। এটা কি বলা হয়, থ্রাম্বোসিস, এটা মনে রাখবা। এই থ্রাম্বোসিসের কারণে কি হয়, হৃৎপিণ্ডের করোনারি রক্তনালী যে রক্ত আছে, করোনারি রক্তনালীর রক্ত জমাট বাঁধলে তাকে কি বলা হয়, করোনালি থ্রাম্বোসিস বা হচ্ছে গুরু মস্তিষ্কের রক্তনালীর রক্ত জমাট, মানে মাথার ভিতরে মস্তিষ্কের ভিতরে যে গুরু মস্তিষ্ক আছে সেটা হচ্ছে কি রক্ত জমাট বাঁধলে তাকে কি বলে, সেরিব্রাল থ্রাম্বোসিস বলে। সেরিব্রাল থ্রাম্বোসিস এটাও কিন্তু তখন স্ট্রোক করে মানুষ। ঠিক আছে, এরপর হচ্ছে পারপুরা। তো হচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ত্বকের নিচে রক্তপাত হয়, মানে শরীরের নিচে স্কিনের নিচে কিন্তু রক্ত বের হয়ে যায়। এই অবস্থা হতে পারে, এই অবস্থায় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়, তাহলে সেটাকে কি বলে, পারপুরা বলা হয়। ওকে, এরপর হচ্ছে থ্যালাসেমিয়া রোগ, যেটাকে বলে থ্যালাসেমিয়া মূলত হচ্ছে কি দেখো, থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রক্তের রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তির রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে মানে রক্ত স্বল্পতা সৃষ্টি হয়, হিমোগ্লোবিন আস্তে কমে যায় এবং রক্ত স্বল্পতা তৈরি হয়। হিমোগ্লোবিনের অস্বাভাবিক বা মানে অস্বাভাবিকতার কারণে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, ফলে রক্ত স্বল্পতা দেখা দেয়। এই রোগটি মানুষের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের কারণে ঘটে। তাইলে অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন, তো এটা তোমরা অবশ্য বুঝবা না, সায়েন্স হলে বুঝতা।
তো যখন মাতা এবং পিতা উভয়ে অটোজমে এই জিনটি প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন তাদের সন্তানের মধ্যে এই প্রচ্ছন্ন জিন দুটি একত্রিত হয়ে এই রোগের প্রকাশ করা। এটা হচ্ছে অনেকটা জেনেটিক, মানে পিতামাতা দুইজনের মধ্যে যদি এটা থাকে তাহলে এটা সন্তানের মধ্যে ছড়িয়ে যাবে। সাধারণত শিশু অবস্থায় থ্যালাসেমিয়া রোগটি শনাক্ত হয়। এই রোগের জন্য রোগীকে নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়স বৃদ্ধির সাথে সাথে রক্ত স্বল্পতার হার কমে যায়। এই রোগে আয়রন লোহযুক্ত খাবার খেলে বেশি উপকার হয়, কারণ আয়রন এবং লোহযুক্ত খাবার থেকে রক্ত তৈরি হয়। বরং রোগের জটিলতা উপকার হয় না, বরং রোগের জটিলতা তৈরি হয়। তো অনেকে হচ্ছে তাইলে লোহযুক্ত এবং আয়রনযুক্ত খাবার হচ্ছে জানে রক্ত তৈরি হয়, তো এটা ওদেরকে খাওয়াইলে মূলত এটা হিতে বিপরীত হতে পারে। ঠিক আছে, তো নিয়মিত রক্ত সঞ্চালন এবং অন্যান্য চিকিৎসা করলে অনেক রোগী অল্প সময়ে মারা যায়, মানে চিকিৎসা করালে অনেক সময় অল্প বয়সে মারা যায়। তো আমার পরিচিত একটা ছেলে আছে, ওর এই সমস্যা, তো ওকে নিয়মিত রক্ত দিতে হয় মেবি এই সমস্যায়। এবার হচ্ছে রক্তের গ্রুপ, পরের পার্টে আমরা আলোচনা করব। তো ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে। অবশ্যই পরের ক্লাসটাও তোমরা দেখবা, আমি তোমাদের জন্য এই পার্টগুলো তৈরি করতেছি।